আজ 5 বছর পর বাড়িতে পা রাখতেই পায়ের কাছে কাউকে মুখ থুবড়ে পড়তে দেখে থমকে গেল অভ্র। সাথে সাথে 2 পা পিছিয়ে গেল। এই মেয়েকে না বলেছি আমার সামনে না আসতে, ওকে আমার সহ্য হয় না। ও কি চায়? আমিও আমার ছেলের সাথে মরে যাই, বেঁচে আছি, ভালো লাগছে না ওর। আমার ছেলেকে খেয়ে শেষ করে ও শান্তি হয়নি। ওর মতো অলক্ষী অপয়া মেয়ে যেন এই বাড়িতে পা না রাখে কখনো। বিয়ে হতে না হতেই আমার ছেলেটাকে মেরে ফেললো। ওর জন্য হয়েছে সব, শুধু ওর জন্য। ভেতর থেকে চিৎকার করে বলে উঠলেন এক ভদ্রমহিলা। বাড়ির সবাই দৌড়ে বাহিরে আসলো। অভ্র এখনো থমথমে চোখে মুখে তাকিয়ে আছে। পায়ের দিকে ধবধবে সাদা শাড়ি, গায়ে জড়ানো চুলগুলো এলোমেলো, গাল মাথা থুতনি থেকে তরল তাজা রক্ত গড়িয়ে পড়ছে। দেখেই মনে হচ্ছে কেউ প্রচুর মেরেছে। বাড়ি থেকে বেরিয়ে আসলো মেঝো বউ শায়লা সিদ্দিকী। দরজার সামনে অভ্রকে দেখেই উনার পা থমকে গেল। উনি কি ভুল দেখছেন? অভ্র এখানে কিভাবে, তাও এত বছর পর? শায়লা সিদ্দিকী ভুলেই গেলেন কেন দৌড়ে এসেছিলেন। অভ্র আস্তে করে হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসল। ঝাপসা চোখে মেয়েটা মাথা তুলে আশেপাশে তাকানোর চেষ্টা করল, অথচ শরীর এতটাই ফুরবল ছিল যে চারপাশে অন্ধকার হয়ে আসলো। সামনে ঝাপসা কারো অবয়ন দেখেই জ্ঞান হারালো। শায়লা সিদ্দিকীর হুঁশ ফিরল। উনি দৌড়ে মেয়েটার কাছে এসে বললেন, জবা, এই জবা। জবা। অভ্র শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, মেঝো মা, এই মেয়েকে? শায়লা সিদ্দিকী অভ্র গালে হাত রেখে বলল, অভ্র বাবা, তুই এখানে কখন আসলি? আর কাউকে কিছু বলে কেন আসিসনি? আস্তে আস্তে বাড়ির ছোট বউ দাদি মা বের হয়ে আসলো। পেছনে পেছনে বাড়ির কাজের লোকগুলো উকি দিল। ভয় কারো সাহস হলো না সামনে আসার। সবাই যেন অভ্রকে দেখেই ব্যস্ত হয়ে পড়ল। ছোট বউ শার্লিন দৌড়ে গিয়ে খবর দিল, বড় দিদি, আমাদের অভ্র এসেছে গো। এই বাড়ির বড় বউ কুলসুম বেগম, যার 2 ছেলে। এক ছেলে আসিফ মাহমুদ, দ্বিতীয় ছেলে অভ্র চৌধুরী। অভ্র এসেছে শুনেই উনি রুম থেকে বের হয়ে সিঁড়িতে এসে থেমে গেলেন। অভ্রের কোলে সাদা শাড়ি পরিহিত নারী দেখে বুঝতে বাকি নেই কে এটা। অভ্র সোফায় ওকে রেখে মেঝো মায়ের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, এই মেয়েকে মেঝো আম্মু? শায়লা সিদ্দিকী ছলছল চোখ মুছে অভ্রের দিকে তাকিয়ে বলল, তোর বড় ভাইয়ের বউ জবা। অভ্র আরও একবার অবাক হলো, ভাই কখন কবে বিয়ে করলো? মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খেল। জবার দিকে তাকিয়ে বলল, রক্ত জবা। বাড়ির ছোট ছেলে বাড়ি ফিরেছে, এই আনন্দে দাদিজান বিশাল আয়োজন করলেন। আজ 1 মাস এই বাড়িটা প্রায় মৃত হয়ে পড়েছে। মৃত হয়ে পড়েছে বাড়ির প্রতিটা সদস্য। অভ্র ফ্রেশ হয়ে ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। বাড়ির ছোট বউ শার্লিন শাড়ির আঁচল ঘুরাতে ঘুরাতে কুলসুম বেগমের ঘরে উকি দিয়ে বলল, বড়দিদি, অভ্র বাবা আর তোমাকে শাশুড়ি আম্মা নিচে ডাকছে। কুলসুম বেগম অভ্র দিকে তাকিয়ে বলল, তুই যা, আমরা আসছি। শার্লিন বাড়ির ছোট বউ, উনার স্বামী পুলিশ অফিসার, সন্তান বলতে এক মেয়ে বেলি। বেলি এইবার কলেজে পড়ে। মা মেয়ে একসাথে দাঁড়ালে লোকে কনফিউশনে পড়ে যাবে এরা সমবয়সী বোন নাকি মা মেয়ে। অবশ্য সবাই বলে তাদের দেখতে বোন মনে হয়। শার্লিনর বয়স তেমন বেশি না, গরিব ঘরের মেয়ে হওয়ায় অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, দেখতেও অনেক সুন্দরী। তবে উনার একটা গুণ হলো, উনি এখানের প্যাচ ওখানে লাগাতে বেশ ভালো পারেন। একজনের সাথে অন্যজনের ঝগড়া লাগিয়ে বসে বসে মজা দেখাই উনার প্রতিদিনের কাজ। অভ্র বাড়িতে আসার পর থেকে খেয়াল করছে বাড়িটা খুব শান্ত সৃষ্ট হয়ে গেছে, কারো কোনো সাড়া শব্দ নেই। বাড়ির বাকি লোক কোথায়? অভ্র নিচে এসে এত খাবার দেখে অবাক হয়ে বলল, এত কিছুর কি প্রয়োজন ছিল সুইটহার্ট? অভ্র দাদিজান ওর গালে হাত রেখে বলে উঠল, আমাদের চোখের মনি ফিরে এসেছে, তার জন্য এতটুকু করব না। অভ্র মুচকি হেসে বলে উঠল, বাকি সবাই কোথায়? কাউকে দেখছি না। বাড়ির মেঝো বউ শায়লা সিদ্দিকী অভ্র প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, আয়ান তো নিজের অফিসে আর বেলি কলেজে একটু পর চলে আসবে। অভ্র খাবারের প্লেটে হাত বুলিয়ে বলে উঠল, আর আসিফ ভাইয়া? সাথে সাথে সবার মুখ বন্ধ হয়ে গেল। মনে হলো আমাবস্যা নেমে এসেছে। অভ্র কি হলো? কুলসুম বেগম সোফায় বসে বলে উঠল, আগে খাবার শেষ করো, তারপর না হয় উত্তর দিচ্ছি। অভ্র একবার জবার কথা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তারপর আবার শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, মেঝো মা, ওই মেয়েটাকে যেভাবে মেডিসিন আর মলম লাগিয়ে দিতে বলেছিলাম দিয়েছিলে?
শায়লা সিদ্দিকী একবার কুলসুম বেগমের দিয়ে তাকিয়ে আরেকবার অভ্র দিকে তাকালো। অভ্র উত্তরের জন্য তাকিয়ে আছে। শায়লা সিদ্দিকী আস্তে করে বলল, হুম। যদিও এটা মিথ্যা কথা। কুলসুম বেগম কাউকে জবার রুমে ঢুলতে দেয়নি, ও যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যাক যেভাবে একজন মায়ের বুক থেকে ছেলেকে কেড়ে নিয়েছে। অভ্র খাবার শেষ করে মায়ের সামনে বসে আছে। অভ্র দাদিজান ওর পাশে, শায়লা সিদ্দিকী সবকিছু গুছিয়ে এসে বসলো। শার্লিন বিনুনি ঘুরাচ্ছে। কুলসুম বেগম ছেলের হাত নিজের হাতে নিয়ে বলে উঠল, আজ 3 মাস তুমি বাড়িতে একটা কল দাওনি। মনে আছে লাস্ট কবে কল দিয়েছিলে? অভ্র মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি তো জানো, শুধু তুমি কেন, বাড়ির সবাই জানে আমি কেন কল দেইনি। আমার ডাক্তারির লাস্ট কোর্স ছিল 3 মাস, আর এই 3 মাস আমার সবকিছু থেকে দূরে থাকতে হয়েছে। মোবাইল টোটালি বন্ধ ছিল। কুলসুম বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, জানি 2 মাস আগে তোমার বড় ভাই আসিফ কোনো এক কাজে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল আর ফিরে এসেছিল সাথে বউ নিয়ে। অভ্র অবাকের উপর আজ অবাক হচ্ছে। আসিফ তো মায়ের বাধ্য ছেলে ছিল, মা যা বলতো তাই। মায়ের কথা ছাড়া কখনো কিছু করতো না। এমন কি হয়েছিল যে মাকে না বলে বউ নিয়ে এসেছিল? হঠাৎ কুলসুম বেগম উত্তেজিত হয়ে গেলেন, এলোমেলো কথায় বলে উঠলেন, এই মেয়ে আমার ছেলেকে শেষ করে ফেলেছে। অভ্র আমার আসিফকে শেষ করে ফেলেছে। ও খুনি, ওর জন্য, শুধুমাত্র ওর মতো অলক্ষীর জন্য আজ আমার ছেলে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমরা ওর লাশটাও পাইনি। তোমার বাবা মারা যাওয়ার পর আমি নিজ হাতে তোমাদের লালন পালন করে বড় করেছি, কখনো কষ্ট বুঝতে দেইনি। আজ একটা মেয়ে আমার সবকিছু, আমার ছেলেকে শেষ করে দিল। আমি মেনে নিতে পারছি না। অভ্র আমার আসিফকে এনে দাও। অভ্র ওকে বলো এনে দিতে। কুলসুম বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। শায়লা সিদ্দিকী আর শার্লিন উনাকে রুমে নিয়ে গেলেন। অভ্র মায়ের কন্ডিশন দেখে কি বলবে ভুলে গেল। সে নিজেও একজন হার্ট ডাক্তার, বলা যায় শহরের সবচেয়ে বড় ডাক্তারদের মধ্যে অভ্র ফার্স্ট পজিশনে আছে। কি রিয়েক্ট করবে ভুলে গেছে। আজ 3 মাসে এত কিছু হয়ে গেল। ওর ভাই আর নেই মানে? লাশও খুঁজে পায়নি। অভ্র চুলগুলো টেনে ধরে সোফায় বসে রইল। দাদিজান বলতে শুরু করলো, আসলে কি হয়েছিল। আজ থেকে 2 মাস আগে হঠাৎ আসিফ একটা মেয়েকে নিয়ে এসে বলল এটা ওর বউ। আসিফের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল কুলসুমের। এমন বাধ্য ছেলের অবাধ্য কাজ উনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিছুতেই এই মেয়ে উনি মেনে নিবেন না। কতভাবে জিজ্ঞেস করা হলো আসিফকে, এই মেয়েকে, বাড়ি কোথায়, কোন বংশের। সব সময় আসিফের একটাই উত্তর ছিল, ওর পরিচয়, বংশ, এখন সবকিছু আমি। এই মেয়েকেও জিজ্ঞেস করে কিছু বের করা যায়নি। কুলসুম পছন্দ করত না বলে সারাদিন রুমে বন্দি হয়ে থাকে, কারো সাথে কথা বলে না। 1 মাস এভাবে গেল। আস্তে আস্তে সবার সন্দেহ বাড়তে শুরু করলো। কোনো না কোনো কাহিনী এর আড়ালে লুকিয়ে আছে, কিন্তু সেটা কি? তোর মেঝো মায়ের ছেলে আয়ান, পুলিশ। আয়ানকে বলা হলো গ্রামে ভালো করে খোঁজ নিতে। আয়ান খোঁজ নিয়েছিল, তবে কিছুই পায়নি। এতটুকু বুঝেছিল এই মেয়ে গ্রামের কেউ না, তাহলে কোথায় থেকে আসলো? একদিন সকালে আসিফ অফিসের উদ্দেশ্য বেরিয়ে গেল। যাওয়ার আগে জবার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরেছিল। তারপর আর ফেরা হয়নি ওর ঘরে। মাঝ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পাহাড় থেকে নিচে পড়ে অনেক খুঁজে ওর লাশ পাওয়া যায়নি। এই মৃত্যুর জন্য কুলসুম জবাকে দোষী করে। ওর মনে হয় জবার জন্য আজ আসিফ নেই। আজ সকালেও কুলসুম উত্তেজিত হয়ে জবাকে মেরেছে। মেয়েটা প্রতিদিন কুলসুমের হাতে এত মার খেয়েও টু শব্দ করে না, ও কান্নাও করে না, কেমন পাথরের মতো শুধু তাকিয়ে থাকে। আসিফের মৃত্যুর কথা শুনেও এমন পাথরের মতো হয়েছিল। দাদিজানের মুখে সবকিছু শুনে অভ্র চোখ জ্বালা করছে। চোখের সামনে আসিফের সাথে কাটানো হাজারো স্মৃতি ভেসে উঠছে। সে আর 1 মিনিটও বসে না থেকে নিজের রুমে চলে গেল। শব্দ করে লাগিয়ে দিল দরজা। অন্ধকার এক রুমে জ্বরে কাতরাচ্ছে জবা। ফর্সা মুখটা কেমন কালচে হয়ে গেছে, চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কুলসুম বেগমের আদেশ ওর রুমে যেন কেউ প্রবেশ না করে। কুলসুম বেগম বাড়ির বড় বউ হওয়ায় সবাই উনাকে অনেক মানেন, ভয় পান। ভীষণ রাগী মহিলা। পুরো বাড়িটাকে আগলে রেখেছেন। ঘর সামলে এত বড় চৌধুরী ইন্ডাস্ট্রি ও উনি সামলান। পা টিপে টিপে কেউ একজন আশেপাশে তাকিয়ে জবার রুমে প্রবেশ করে ভেতর দিয়ে দরজা লাগিয়ে দিল। জবা অনেক কষ্টে চোখ খুলে বলে উঠল, কে এখানে?
জবা ঝাপসা চোখে অন্ধকার রুমে কারো পায়ের শব্দ পেতেই বলে উঠল, কে কে এখানে? বেলি রুমের একটা জানালা খুলে দিল। বাহির থেকে হালকা রুমে আলো আসতেই ফিসফিস করে জবার কানে বেলি বলে উঠল, হুসস চুপ, আমি বেলি। বড় মায়ের নিষেধ, তোমার রুমে কেউ প্রবেশ করতে পারবে না। আমি রুমের দ্বিতীয় চাবি চুরি করে এসেছি। তোমার রুমের পাহারায় আছে ছোট মা, একটু শব্দ পেলেই বড় আম্মুকে বলে দিবে। জবা কিছু বলতে চেয়েও পারল। শরীর ক্রমশ খারাপ হয়ে আসছে, সারা শরীরের অসহ্য যন্ত্রণা আর নিতে পারছে না জবা। বেলি হালকা আলোয় বুঝার চেষ্টা করল জবার কি অবস্থা। গায়ে হাত দিতে দিতে বলল, তোমার আর আমার মধ্যে একটা মিল কি জানো? আচ্ছা আমিই বলি, আমাদের মধ্যে মিল হলো আমাদের দুজনের নাম ফুলের নাম। জবার গায়ে হাত দিতেই বেলি চমকে উঠল। ঘা জ্বরে পুড়ে যাচ্ছে। বেলি দ্রুত পানি এনে মাথায় ঢালতে শুরু করল। কিছু সময় যেতেই বেলির চিন্তা বাড়তে শুরু করল। জবার গায়ে গালে চাপড় দিয়ে হালকা করে ডাকতে শুরু করল, জবার শ্বাস চলছে, হুঁশোস নেই। বেলি কি করবে বুঝে না পেয়ে রুম থেকে বের হয়ে দ্রুত 2 তলার দক্ষিণ পাশের রুমটায় গিয়ে ধাক্কা দিল। রাত তখন প্রায় 3টা বাজে। দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার আগেই রুমের দরজা খুলে গেল। সামনে এসে দাঁড়ালো অভ্র। এখনো সন্ধ্যার শার্ট জড়ানো, চোখ অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর লেপ্টে আছে। বেলি অভ্রকে দেখেই পেছনের দিকে ফিরে বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে হুঁশে আনার চেষ্টা করল। এই একটা মানুষ যে বেলির সামনে, আসলেই বেলি কথা বলতে ভুলে যায়, মাঝে মাঝে শ্বাস নিতেই ভুলে যা আটকে থাকে বুকের পাশে। অভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত রাতে দরজা কেন ধাক্কা দিচ্ছিস? বাসায় যখন আছি সকালেও তো কথা বলা যেত। অভিমানে ভার হয়ে গেল বেলির মন। এতগুলা বছর পর দেশে আসলো, রাত হোক আর দিন দেখে তো খুশি হয়ে কেমন আছে জিজ্ঞেস করার কথা, উল্টো এমন কথা বলছে। অভ্র আবার বলে উঠল, এভাবে উল্টো দিকে ঘুরে থাকবি নাকি দরজা বন্ধ করে দিব? বেলির মনে পড়ল সে কেন এখানে এসেছে। অভিমান লুকিয়ে পেছনে ফিরে মাথা নিচু করে বলল, অভ্র ভাই, আমার সাথে একটু নিচে যাবে প্লিজ? অভ্র দরজা লাগাতে লাগাতে বলে উঠল, সকালে কথা বলছি বেলি, ঘুমাতে যা। বেলি দরজা আটকে বলে উঠল, ভীষণ প্রয়োজন ভাইয়া, না হয় ও বাঁচবে না। অভ্র বিরক্ত হলো বেলির এমন লজিক ছাড়া কথায়, এত রাতে কে বাঁচবে না? অভ্র প্রশ্ন করতে গিয়েও করল না। বেলি নিজ থেকে বলে উঠল, ভাইয়া, জবা ভাবির শরীর ভীষণ খারাপ, ভাবির ভীষণ কষ্ট হচ্ছে, তুমি তো ডাক্তার একটু দেখে যাও না ভাবিকে। অভ্র জবার নাম শুনতেই থমকে গেল। দরজা লাগাতে গিয়েও ছেড়ে দিল। কিছু একটা ভেবে বলে উঠল, কি হয়েছে? বেলি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। অভ্র আম্মুকে গিয়ে বল ডাক্তার ডেকে আনো। বেলি চুপ করে মাথা নিচু করে রাখল। অভ্র দরজা বন্ধ করে দিল বেলির মুখের উপর। বেলি দরজার দিকে তাকিয়ে বলে উঠল, তোমরা সবাই খুব খারাপ, বড় আম্মু, ছোট আম্মু, মেঝো আব্বু, তুমি সবাই খারাপ। ভাবির অভিশাপে সব শেষ হয়ে যাবে, দেখে নিও। বেলি রাগে আবলতাবল বলে আস্তে ধীরে নিচে নেমে আসলো। আশেপাশে তাকিয়ে জবার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিবে, তখনই দরজায় কেউ হাত দিয়ে থামিয়ে দিল। ভয় জমে গেল বেলি, আজ বুঝি ওর শেষ দিন। বড় আম্মু হলে ওকে তো বাড়ি থেকেই বের করে দিবে, আর জবাকে তো আরো শাস্তি দিবে। বেলি ভয়ে ভয়ে দরজার বাহিরে তাকিয়ে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। বেলির চিন্তিত মুখে হালকা হাসি ফুটে উঠল। অভ্র সেদিকে পাত্তা না দিয়ে রুমে ঢুকে গেল। আবছা অন্ধকার রুম। অভ্র বেলিকে বলল, রুমের লাইট নেই। বেলি আছে, তবে লাইট জ্বলে উঠলে আম্মু আসবে দেখতে রুমে কেউ এসেছে কিনা। অভ্র যেন সবকিছুর মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। অভ্র দ্বিধায় পড়ে গেল সে কি করবে। আবছা আলোয় জবার দিকে তাকিয়ে বলল, বেলি, তুই কি এখন আমাকে কিছু মেডিসিন এনে দিতে পারবি? বেলি, এত রাতে কিভাবে? অভ্র, এইগুলো এখন প্রয়োজন, উনার অবস্থা ভালো না। বেলি কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা কি কি আনতে হবে বলো। অভ্র একটা কাগজে কিছু মেডিসিন লিখে বেলিকে দিল। বেলি মোবাইল বের করে আয়ানকে কল দিল। 3বার রিং হওয়ার পর আয়ান ঘুম ঘুম চোখে ফোন কানে দিয়ে বলল, তোর কি খেয়ে দেয়ে কাজ নেই? এত রাতেও কেন আমাকে বিরক্ত করতে হবে? বেলি খ্যাক করে রেগে গেল, আমি তোকে বিরক্ত করি? নিজেকে একবার আয়নায় দেখেছিস? খবিস কোথাকার।
আয়ান, আমি ঝগড়া করার মুডে নাই, আমি ঘুমাবো। বেলি নিজেকে যথাসম্ভব ভদ্র মেয়ে বানিয়ে বলে উঠল, ভাই আমার জান প্রাণ শোন, আমাকে একটা হেল্প করে দে। আয়ান বিরক্ত হয়ে বলল, শয়তানের মুখে আজ এত মধু, ব্যাপার কি? কি ফন্দি করে কল দিয়েছিস? বেলি, তুই আমাকে শয়তান বললি? এভাবে বলতে পারলি? আচ্ছা, এর জন্য কান্না না হয় কালকে করব, আজ আমাকে এখন কিছু মেডিসিন এনে দে, এটা তোর শাস্তি। আয়ান, বেলি, সকালে আমি বড় আম্মুর কাছে তোর নামে নালিশ করব। বেলি ভয় পেলেও বুঝতে দিল না, দেখ আমিও বড় আম্মুকে বলে দিব তুই একটা মেয়ের সাথে রাস্তার দাঁড়িয়ে ফুচকা খেয়েছিস। আয়ান অবাক হয়ে বলল, ওটা আমার ফ্রেন্ড ছিল টকবেল। বেলি, আমার মেডিসিনগুলো প্রয়োজন, আমি অসুস্থ। আয়ান, এত রাতে সব দোকান বন্ধ। বেলি, তোর তো পুলিশ না হয়ে চোর হওয়ার দরকার ছিল, তাহলে যদি ভাই বোনদের একটু কাজে আসতি, রাখো ফোন। আয়ান সাথে সাথে ফোন কেটে আবার ঘুম, সকালে উঠে অফিসে যেতে হবে। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল জবার আবছা মুখের দিকে। সে একদম চিনতে ভুল করেনি। সে প্রথম দেখায় জবাকে চিনেছিল, আজ 6 বছর পর চিরচেনা সেই মুখ দেখেও সে চিনে ফেলল। সেই ঝাপসা স্মৃতি সবকিছু ঝাপসা হয়ে গেলেও মানুষটা আজও ঝাপসা হয়নি। কিন্তু ওর আজ এই অবস্থা কেন? অভ্র মাথায় হাজার কথা ঘুরপাক খেতে শুরু করল। প্রথম দেখায় সে জবাকে চিনেছে, এই তো ওর রক্ত জবা, যার এক আর চোখে তাকানো বাঁকা হাসি, কৃষ্ণবরণ কালো চুলের ঢেউ অভ্রকে রক্তাক্ত করেছিল ক্ষতবিক্ষত। আজ সেই মেয়ে, ওর বড় ভাইয়ের বউ, বিধবা, ওর ভাইয়ের মৃত্যুর কারণ। কিভাবে এত এত সত্য বিশ্বাস করবে অভ্র? জবা তোর কারো মৃত্যুর কারণ হতে পারে না, ও যে খুব ভালো করে এই মানুষটাকে চিনে। জবা হতে পারে কারো বেঁচে থাকার কারণ, মৃত্যুর কারণ নয়। জবা শুধুমাত্র রক্তাক্ত করার ক্ষমতা রাখে অভ্রকে, সেই জন্যই তো অভ্র নাম দিয়েছিল রক্ত জবা। অভ্র বুঝল জবা কিছু বলতে চাচ্ছে। অভ্র কান কাছে নিতেই শুনতে পেল, আমার কপালে একটু হাত রাখবে বেলি। কথা স্পষ্ট নয়, তবুও বুঝতে অসুবিধা হলো না অভ্র। অভ্র হাজার দ্বিধা পেরিয়ে নিজের অজান্তেই হাত রাখল জবার কপালে। জবার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে হলো হিমালয়ের এক টুকরো বরফ কপাল ছুঁয়ে গেল। ভেতরের ছটফট নিমিষেই শান্ত হয়ে গেল, শরীর যন্ত্রণারা ছুটি নিল। মনে হলো শ্বাস ক্রমশ কমে আসছে, মনে হলো দেহ থেকে বুঝি রুহুটা বেরিয়ে গেছে, আস্তে করে শ্বাসটা বন্ধ হয়ে গেছে। কিছু সময় যেতেই বেলি সকল মেডিসিন নিয়ে এসে হাজির হলো। অভ্র জিজ্ঞেস করল না কিভাবে এনেছে, সে দ্রুত জবার চিকিৎসা করতে শুরু করল। বেলি, ভাবি নড়ছে না কেন? অভ্র, জ্বর 104 ডিগ্রি এর উপরে, দরকার ছিল বিকেলেই হসপিটালে নিয়ে যাওয়া। উনি এত অসুস্থ কিভাবে হলো? বেলি মাথা নিচু করে বলল, আগে ভাবিকে সুস্থ করো, তারপর সব বলবো। সকাল সকাল বাড়িতে হুলস্থুল অবস্থা। কুলসুম বেগমের হুঙ্কারে বাড়ির প্রতিটা দেওয়ার কেঁপে উঠল। ঠাই দাঁড়িয়ে রইলেন শায়লা সিদ্দিকী। বেলি ভয় কাঁপছে, শার্লিন বেগম মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই জানে এই বাড়িতে একজনই শুধু জবার কাছে যাবে, সেটা বেলি। আর কারো সাহস হবে না কিংবা মায়া হবে না। কুলসুম বেগম বললেন, আগে ওই মেয়েকে দেখে নিচ্ছি, তারপর শার্লিন তোর মেয়েকে দেখে নিব। কুলসুম বেগম জবার রুমের দিকে যেতে নিলে সামনে পথ আটকে দাঁড়ালেন শায়লা সিদ্দিকী। কুলসুম বেগম রেগে বলে উঠলেন, মেঝো, সামনে থেকে সর। শায়লা, বড় ভাবি, এখানে তো ওই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ নেই, তুমি সব সময় সবার রাগ ওর উপর কেন দেখাও? কুলসুম, এখন কি আমার তোকে জবাবদিহি করতে হবে? শায়লা, প্রয়োজন হলে, তাই এখানে আমাদের যেমন অধিকার ওরও অধিকার আছে। আমাদের শ্বশুর বাড়ি ওর, ও শ্বশুর বাড়ি, পার্থক্য শুধু আমাদের মাথার উপর স্বামী নামক ছায়া আছে আর ওর নেই। তুমি তো জানো আসিফ জবাকে কতটা ভালোবাসতো। আসিফ আমাদের মাঝে নেই, দূর থেকে ওর ভালোবাসার মানুষের এমন কষ্ট দেখলে যে ও নিজেও কষ্টে থাকবে। কুলসুম বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, এতই ওর কষ্ট বুঝলে নিজের ছেলেকে দিয়ে রেখে দে। আমি আজও ওকে এই বাড়ির বউ মানি না, আর কখনো মানব না। আমার ছেলে হারিয়েছে তোর না, তাই তুই আমার কষ্ট বুঝবি না। পারলে নিজের ছেলেকে দিয়ে রেখে দেখা। শায়লা সিদ্দিকী চুপ করে রইলেন। কুলসুম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, কি হাওয়া ঠুসস! আমার কষ্ট বুঝতে হলে আমার পরিস্থিতিতে দাঁড়াতে হবে। কুলসুম শায়লা সিদ্দিকীকে সরিয়ে জবার রুমের দিকে যেতে নিলে পেছনে থেকে শায়লা সিদ্দিকী বলে উঠল, আর এক পা এগিয়ে ওই ঘরের দিকে যাবেন না। ভাবি ঠিক বলেছেন, আপনার পরিস্থিতিতে যেতে হবে।
আমি আমার আয়ানের সাথে জবার বিয়ে দিব। আজ এই মুহূর্ত থেকে জবা আমার ছেলের হবু স্ত্রী। আপনি কিংবা অন্য কেউ ওর শরীরে কেন ওর রুমে আঘাত করারও দুঃসাহস দ্বিতীয়বার করবেন না। আমি সজ্ঞানে বলছি আমার আয়ানের সাথে জবার বিয়ে দিব। রুমের কারো মুখে কোনো কথা নেই, সবাই তাজ্জব হয়ে তাকিয়ে আছে শায়লা সিদ্দিকীর দিকে। পেছনে থেকে নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এমন কথা শুনে থমকে গেছে আয়ান। আয়ান রুমের এই পাশে একবার তো ওই পাশে একবার ঘুরঘুর করছে, রাগে বারবার নিজে মোবাইলের দিকে তাকাচ্ছে। এক তো মায়ের এইসব ফালতু কথা শুনে আয়ান ভীষণ বিরক্ত। ভাইয়ের বিয়ে করা বউ মানে ভাবি, ভাবি হলো মায়ের আরেক রূপ। বড় ভাবি মায়ের মতো, তাহলে মায়ের মতো মানুষকে কিভাবে আয়ান বিয়ে করবে? আয়ান নিজের মাকে যথেষ্ট সম্মান করে, সব সময় মায়ের কথা মেনে চলার চেষ্টা করে, ঠিক আসিফের মতো। শুধু অভ্রই নিজের মন মতো চলবে, কারো কথা ইমোশন সে বুঝার চেষ্টা করে না, যখন যা মনে আসবে তাই করে বেড়াবে। আয়ান জানে বাহিরে গেলেই বড় আম্মুর হাজার প্রশ্নের মুখোমুখি হতে হবে। আয়ান বাড়িতে খুব কম থাকে, সারাদিন অফিস সামলে গভীর রাতে বাড়িতে আসে। আসিফ নিখোঁজ হওয়ার পর তো প্রায় বাড়িতে আসায় বন্ধ করে দিয়েছিল, কম খোঁজা খুঁজে নিশে আসিফকে। আসিফ মারা যাওয়া, আসিফের বিয়ে, সব মিলিয়ে তো আজ 2 মাস। এই 2 মাসে আয়ান একবারের জন্য ও জবাকে বাহিরে দেখেনি বা কখনো জবার সাথে কথা বলতেও যায়নি। প্রথম কারণ হলো বড় আম্মুর জবাকে পছন্দ না। আয়ান জবার ছবি শুধু দেখেছিল। ঘোমটা দিয়ে এক হাতে ওড়নার কোনা ধরে ভীতু চোখে নিচের দিকে তাকিয়ে আছে একটা মেয়ে, চেহারা তেমন স্পষ্টও না। ছবিটা নিয়েছিল জবার বাড়ির ঠিকানা বের করতে। জন জবার ছবি লোকদের দেখিয়ে খুব জলদি বের করতে পারে, তাও ছবি নাকি তুলে এনেছিল বাড়ির পুরনো কাজের মহিলা লতিকা। কি একটা অবস্থা, এখন সেই মেয়েকেই কিনা ওর বিয়ে করতে হবে। আয়ান অনেক ভেবে দেখল কোনো বুদ্ধি পায় কিনা। ভাবতে ভাবতে অভ্র কথা মাথায় আসলো। বেলি তো শুনেছে ভাবি ভক্ত, ওকে কিছু বলে কিছু হবে না, অভ্র থেকে বুদ্ধি নিতে হবে। আয়ানের মস্তিষ্ক তখন সাথে সাথে বলে উঠল, ছি আয়ান, তুই একজন এত ভালো বুদ্ধিমান পুলিশ অফিসার হয়ে এখন ছোট ভাইয়ের থেকে বুদ্ধি নিতে যাবি? তোর কি বুদ্ধি কম আছে? লোকে শুনলে কি বলবে? লোকে আসে তোর থেকে বুদ্ধি নিতে আর তুই যাস ছোট ভাইয়ের কাছে। মস্তিষ্কের বিপরীত বিতর্ক করে আয়ানের মন বলে উঠল, তাতে কি হয়েছে? ছোট বড় এটা কোনো বিষয় হতে পারে না, মাঝে মাঝে ছোটদের বুদ্ধিও কাজে লাগে, এখানে লজ্জা পাওয়ার মতো কিছু নেই। আয়ান সিদ্ধান্ত নিল অভ্র থেকে বুদ্ধি নিয়ে বিয়ে ভাঙবে। শায়লা সিদ্দিকী যেহেতু বলেছে ছেলের বিয়ে দিবে, উনি উনার কথার খিলাফ কখনো করবে না। শেষ পর্যন্ত ভাইয়ের বউকে বিয়ে আয়ান আর ভাবতে পারছে না, এত কষ্ট করে পুলিশ হয়ে এই পজিশনে এসে কিনা এমন কাউকে বিয়ে করতে হবে যার বংশ পরিচয় কিছুই নেই। শায়লা সিদ্দিকী রুমে এসে কাপড় গুছিয়ে বসতেই খেয়াল করল উনার স্বামী শফিক আহমেদ আজ অফিস থেকে চলে এসেছে। শফিক আহমেদ ভীষণ বদমেজাজি লোক। শায়লা সিদ্দিকী জিজ্ঞেস করলেন, তোমার জন্য চা বা কফি নিয়ে আসব? শফিক আহমেদ কোনো জবাব দিল না। শায়লা সিদ্দিকী, কি হয়েছে, কথা বলছো না কেন? কিছু কি হয়েছে? শরীর খারাপ? অফিস থেকে চলে আসলে যে, আর কখন আসলে? শফিক সাহেব ঠান্ডা কণ্ঠে বলে উঠল, দিন দিন দেখছি তোমার সাহস বেড়েই যাচ্ছে, আজও বড় ভাবির সাথে ওই রাস্তার মেয়ের জন্য ঝগড়া করেছিলে। কণ্ঠটা শান্ত ঠান্ডা হলেও শায়লার বুঝতে বাকি নেই এই ঠান্ডা কণ্ঠের পেছনে কতটা ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। শায়লা সিদ্দিকী মাথা নিচু করে আমতা আমতা করে বলল, হয়েছে কি বড় ভাবি জবাকে? শফিক সাহেব চুপ। ওই মেয়ের নাম আমি বলেছি আমার সামনে যেন কেউ কখনো না নেয়। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের সাথে ওই রাস্তার মেয়ের বিয়ে ঠিক করিস? শায়লা সিদ্দিকী স্বামীর হুঙ্কারে কেঁপে উঠেছে যেন পুরো বাড়ি। শায়লা সিদ্দিকী ছেলে তো আমারও, তাই না? শফিক এই পর্যন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে শায়লা সিদ্দিকীর চুলের মুঠি ধরে বলে উঠল, তুই আমার মুখে মুখে কথা বলার সাহস কোথায় পেয়েছিস? ওই রাস্তার মেয়ের প্রতি তোর এত দরদ কোথায় থেকে আসে? আজই এই মেয়েকে বাড়ি থেকে বের করছি আমি, আর তোর সাহস কিভাবে কমাতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। শায়লা সিদ্দিকীর কি হলো জানা নেই। আজ এই প্রথম তিনি স্বামীর হাত ধাক্কা দিয়ে ছুটিয়ে নিলেন। ভালোবাসার বিয়ে ছিল তাদের। 4 বছর লুকিয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল, আজও তার পরিবার এই বিয়ে মেনে নেননি।
শফিক আহমেদকে শায়লা সিদ্দিকীর পরিবারের কারো পছন্দ ছিল না। বিয়ের আগেই উনি মদ জোয়া নেশা করে বেড়াতেন, অথচ শায়লা সিদ্দিকী এই খারাপ লোকটার প্রেমে এমনভাবে অন্ধ হয়ে গিয়েছিল, কারো কথা না শুনে পালিয়ে এসেছিল। বিয়ের 1 বছর সব ঠিক ছিল, হঠাৎ করে শফিক নিজের আসল রূপে বেরিয়ে আসলো। কখনো এই মেয়ে, কখনো ওই মেয়ের সাথে সময় কাটিয়ে রাত করে বাড়ি ফিরত। শায়লা সিদ্দিকী কিছু জিজ্ঞেস করলেই মারধর শুরু করত। তার কিছু দিন পর থেকে বড় ভাবি কুলসুমের সাথে শায়লার টুকটাক কথা কাটাকাটি ঝামেলা হতে শুরু করলো। শফিক যেন আরো হিংস্র হয়ে উঠল। শায়লা সব সময় প্রতিবাদী নারী ছিল, অথচ সেই নারী এই সংসারে এসে সব হারিয়ে ফেলল। যখন ভাবল বাবার বাড়ি চলে যাবে, তখনই শুনতে পেল তার গর্ভে সন্তান। তাও সে শফিকের এত অত্যাচার সহ্য করতে না পেরে একবার চলে গিয়েছিল। মা বাবা মেনেও নিয়েছিল, শুধু শর্ত দিল গর্ভের সন্তান নষ্ট করে ফেলতে হবে। মা হয়ে সন্তান কিভাবে নিজের হাতে খুন করবে, কিভাবে পৃথিবীর আলো না দেখিয়ে কবর দিয়ে দিবে। শায়লা আরো ডিপ্রেশন চলে গেল, নিজেকেই শেষ করতে গেল বারবার, কিন্তু বারবার সে ব্যর্থ হলো। ফিরে আসলো শফিকের কাছে, প্রতিবাদী নারী হয়ে গেল, একদম চুপচাপ শান্ত। শায়লা সিদ্দিকী স্বামীর দিকে আঙ্গুল তুলে বলে উঠল, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আমার সাথে যা ইচ্ছে করে সাহস পেয়েছ বলে ভেবো না ওই মেয়ের সাথে করেও পার পাবে তোমরা। আমার ছেলে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, তাকে তো তুমিও শেষ করার জন্য আমাকে কম টর্চার করনি, তবুও আমি তাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। আজ সে তোমার ছেলে হয়ে গেল। আজ 28 বছরে কখনো তার দিকে সুনজরে তাকিয়েছিলে? জিজ্ঞেস করেছিলে বাবা কেমন আছিস, কিছু প্রয়োজন? আদর করে বুকে টেনে নিয়েছিলে? এখনো তো আছো নিজের মেয়ের বয়সী মেয়েদের আর নেশার সাগরে ডুবে। লজ্জা করে না তোমার? তোমার জন্য আমি সবকিছু হারিয়ে শুধু সন্তানকে বুকে জড়িয়ে বেঁচে আছি। তোমার নারীর নেশা মৃত্যুর আগে কাটবে না। যে পুরুষের প্রয়োজন হাজার নারী, সে কিভাবে বুঝবে এক নারীর মর্ম? তোমার মার আমার সারা শরীরে ভালোবাসার কোনো ছোঁয়া নেই। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ। লজ্জা করে তোমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে? আমার সবার সামনে কত ভালো মানুষের মুখোশ পরে থাকো, অথচ তোমার আসল নোংরা মানুষটাকে তো আমি চিনি। এই ছেলে শুধুই আমার, আমি যা ইচ্ছে করব, তোমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। শফিক আহমেদ অবাক চোখে তাকিয়ে আছে। আজ থেকে 29 বছর আগে যেই বাঘিনীকে সে দাফন দিয়েছিল, আজ যেন তা দ্বিগুণ হয়ে ফিরেছে। শায়লা সিদ্দিকী রুম থেকে বের হয়ে গেলেন। ঘুম ভাঙতে ভাঙতে দিনের বাজল 12টা। জবার রুমে কোবো মোবাইল বা ঘড়ি নেই। জবা জানে না এখন কয়টা বাজে। আসিফ একটা মোবাইল দিয়েছিল, সেটাও কুলসুম বেগম শার্লিন বেগমকে দিয়ে নিয়ে গেছে। জবা দেখল আজ তার অন্য দিনের তুলনায় শরীর অনেকটা হালকা মনে হচ্ছে। শরীরে কোনো ব্যথা নেই। কাল রাতে বেলি রুমে এসেছিল, তারপর কি হয়েছিল? জবা মনে করার চেষ্টা করল, কিন্তু কিছুই মনে আসছে না। জবা চুলগুলো হাত খোপা করে নিচে পা রাখতে গিয়ে নিজেকে অনেকটা দুর্বল মনে করল। সে দাঁড়াতে পারছে না, এই একমাত্র সে খাবারের কষ্ট কম পায়নি। জবা লুকিয়ে লুকিয়ে একটু ভালো মন্দ দিয়ে গেছে। শায়লা সিদ্দিকীও চেষ্টা করেছে, অথচ কুলসুম আর শার্লিনের জন্য ওনার হাত পা বাঁধা ছিল। অন্যের ছেলের বউয়ের জন্য বেশি বাড়াবাড়ি করতে গেলে হিতে বিপরীত হতে পারে বলে দূরেই থেকেছে সব সময়। জবার বয়স কত হবে? জবা হাসল। এই বাড়িতে এসে সে কান্না ছাড়া জীবনে হাসি উপহার পায়নি। আসিফ থাকার সময়টা বেশ ভালোই কেটেছে, ও যাওয়ার পর জবার বুক ভার হয়ে আসলো। আসিফ নেই, কোথাও নেই, সে এমনটা তো হওয়ার কথা ছিল না। ভালো মানুষগুলো এভাবে হারিয়ে যায় কেন? নাকি সব জবার অন্ধকার জীবনের দোষ? কালো ছায়া জবার জন্যই তো আসিফ আজ নেই। কুলসুম বেগম তো ভুল কিছু বলেন না। যার যা হারায় তার দুঃখ শূন্যতা তো শুধু সেই বুঝে, বাকিরা তো শুধু সান্ত্বনা দিতে আসে। কাজের মহিলা লতিকা জবার জন্য খাবার নিয়ে রুমে আসছিল। আয়ান অভ্র রুম থেকে বের হয়ে লতিকাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ বুয়া? স্যার ওই মাইয়াডার জন্য খানা লইয়া যাই। এতগুলো বছর হলো আমাদের বাড়িতে আছো, এখনো শুদ্ধ ভাষাটা শিখতে পারলে না। তোমার ছেলে মেয়ে কেমন আছে? লতিকা হেসে বলল, ভালা তা স্যার আমনে কই যান? আয়ান কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় লতিকাকে বলে উঠল, বুয়া তোমাকে অভ্র বলেছে 2 মিনিটে ওর রুমে যেতে। আইচ্ছা স্যার, আগে ওই মাইয়া ডারে খানাটা দিয়া আহি। অভ্র থেকে ওই মেয়ে বেশি ইম্পর্ট্যান্ট নয়।
তুমি আমার কাছে খাবার দিয়ে অভ্র কাছে যাও। লতিকা দিতে না চাইলেও আয়ান এটা সেটার ভয় দেখিয়ে জবার রুমে রোজাওয়ার ফন্দি খুঁজে নিল। অভ্র থেকে বুদ্ধি নিতে গিয়েছিল, উল্টো অভ্র ওকে জবার কাছে এই বিষয়ে কথা বলতে পাঠিয়ে দিয়েছে। আয়ান অবাক হলো, অভ্র জবার নাম জানে। আয়ানের কিছু সময়ের জন্য অভ্র কথা শুনে মনে হলো অভ্র এই প্রথম জবাকে দেখেনি, যেন কত বছরের পরিচিত কেউ। আচ্ছা, একটা অচেনা মেয়ের বিষয়ে অভ্র কিভাবে জানে? কিভাবে জানে? সে অতি বুদ্ধিমতী নারী। আয়ান এই বিষয়ে আবার কথা বলবে অভ্র সাথে, আগে জবার সাথে কথা বলতে হবে। আয়ান দরজায় নক করল। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আয়ান আবার নক করতে গিয়ে খাবারের ডাকনা সরে গেল। আয়ানের চোখে পড়ল ডাল আর ভাত। শুধু ডাল। ডাল দেখে তো মনে হচ্ছে হাত ধোয়ার পানির মতো। আয়ান এত পাত্তা দিল না বিষয়টা। দরজা হালকা ধাক্কা দিয়ে খুলে ভেতরে চোখ যেতেই আয়ান থমকে গেল। বিছানা এমন কেন? রুমে একটা জানালা আর একটা ওয়াশরুম, একটা বিছানা, তাও মনে হচ্ছে খুবই শক্ত। আয়ান খাবার বিছানার উপর রাখতেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো সাদা শাড়ি পরা, চুল হাত খোপা করা, হাতে কানে গলায় নাকে কিছু নেই, মুখের এক পাশে কালচে হয়ে আছে কপাল কাটা। আয়ানের হঠাৎ শ্বাস নিতে কষ্ট হলো। বারবার কয়েক চোখের পাপড়ি ফেলে অন্যদিকে ফিরে গেল। নিজের রুমে এমন লম্বা পুলিশের ড্রেস পরা লোক দেখে ভয়ে জমে গেল জবা। আয়ান আবার পেছনে ফিরে জবার দিকে তাকালো। জবার ভয়ার্ত মুখ দেখে বলল, ভয় পাবেন না ভাবি, আমি আপনার ছোট দেবর। জবার ভয় কাটল না, ভয় ভয় বলে উঠল, এখানে কি? আয়ান হাসার চেষ্টা করে বলল, একটু কথা ছিল আপনার সাথে। জবা এখনো এক পা ওয়াশরুমের ভেতর দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি ওয়াশরুম থেকে বাহিরে এসে দাঁড়ান, বেশি না 5 মিনিট নিচ্ছি। জবা বের হলো না, ফুটবল শরীরে দাঁড়িয়ে রইল। আয়ান কি বলবে? সে তো যা মুখস্থ করে এসেছিল সব ভুলে গেছে। কি আজব! আয়ানের বুক ধরফর করছে। সে একজন ছেলে, তার উপর পুলিশ অফিসার হয়ে সামান্য একটা মেয়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। কথা সব হাওয়ায় মিলিয়ে গেছে। জবা আয়ানকে এভাবে হেবলার মতো তাকিয়ে থাকতে দেখে চোখ মুখ শক্ত করে বলল, রুম থেকে বের হন। আয়ান নিজেই নিজের গমন বেহায়ার মতো তাকিয়ে থাকায় লজ্জায় ইচ্ছে করল নিজের গালে থাপ্পড় মারতে। ওর কি দোষ? সাদা শাড়িতে বিধবা নারীকে এত সুন্দর লাগে, এত আকর্ষণীয় লাগে। আয়ানের জানা ছিল না কাজের সূত্রে কম বাঁধবা নারী আয়ান দেখেনি জীবনে কই কাউকে। তো এমন হুড়পড়ি মনে হয়নি। মনে তো হয়নি সামনে কোনো মানুষ নয়, পরি দাঁড়িয়ে আছে। এমন একটা মেয়ের গায়ে বড় আম্মু হাত কিভাবে তুলে? কিভাবে সম্ভব? জবা আয়ানের এমন তাকিয়ে থাকা দেখে নিজেকে ভালো করে শাড়ির আঁচল দিয়ে ডেকে নেওয়ার চেষ্টা করল। আয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান আমি চিৎকার করি? আয়ানের ধ্যান ভাঙতেই মাথা নিচু করে বলে উঠল, সরি ভাবি। ভাবি বলে থেমে গেল। নিজের হবু স্ত্রী কে কেউ ভাবি বলে না। নিজের ভাবনায় নিজেই থমকে গেল হবু স্ত্রী। কি ভাবছে এইসব আয়ান? আজ হয়তো সে নিজের বাবার মতো নেশায় আছে। আয়ান চোখ বন্ধ করে আবার বলে উঠল, আম্মু আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, সেটা আপনি জানেন? জবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। জবা আয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা তো খুশির খবর, মিষ্টি নিয়ে আসার কথা ছিল, খালি হাতে কেন? আয়ান আরেক দফা অবাক হয়ে জবার হাসির দিকে তাকিয়ে রইল। সে আজ পর্যন্ত যেই মেয়ের কথা শুনে এসেছে, ভীতু শান্ত এটা সেটা, এই হাসি ততা বলে না। কে এই মেয়ে? আয়ান জবার রহস্যময়ী হাসির দিকে তাকিয়ে বলল, আপনি রাজি? সময় কারো জন্য থেমে থাকে না। দিনের পর রাত আর রাতের পর আবারও নতুন সকালের আগমন। সপ্তাহ খানেক কেটে গেছে, অভ্র তেমন কারো সাথে কথা বলেনি। আসিফের এমন মৃত্যু অভ্রকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। এত এত স্মৃতি, ভালোবাসা কাটিয়ে উঠতে পারছে না। অভ্র আজ সকাল সকাল নাস্তার টেবিলে এসে বসল। আজ নাস্তা শায়লা সিদ্দিকী আর কুলসুম বেগম মিলে বানিয়েছেন। পাশে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে কাজের মহিলা লতিকা। আজকাল লতিকার রান্না কেউ খেতে পারছে না, হয়তো লবণ বেশি, না হয় জাল। লতিকার পাশাপাশি আরও একজন রান্নার জন্য মহিলা রাখা হলো, কিন্তু তার রান্না আরও বাজে, তাই বাধ্য হয়ে আজ 2 জন রান্নায় লেগেছে। শায়লা সিদ্দিকীর রান্নার হাত তেমন ভালো না। উনি সব কাজ করতে পারবেন, শুধু এই রান্নায় এসে আটকে যান। কুলসুম বেগম নিজ হাতে সবটা করলেন। শায়লা একটা জিনিস দেখলে অবাক হন, একটা মানুষ এত পারফেক্ট কিভাবে হয়। কুলসুম বেগম এমন কিছু নেই পারেন না।
এই কোম্পানি সবটা নিজ হাতে সামলান, সাথে বাড়ির সব খবর রাখেন। কোথায় কি হচ্ছে সবার আগে উনার কানে চলে যায়। অবশ্য এই কাজ করে শার্লিন। কোথায় কে কি ভুল করলো সবার আগে মুখে নিয়ে বসে থাকে বড় ভাবিকে বলার জন্য। এই বুঝি কোনো প্যাচ লাগাতে পারল। শার্লিন বেগম হেলেদুলে নিচে নেমে অভ্রকে দেখে মুচকি হেসে পাশে বসে বলল, অভ্র, তোমাকে তো দেখাই যায় না, সারাদিন রুমে বসে থাকো, বাহিরে এসে সবার সাথে গল্প করতে পারো। কুলসুম বেগম ছেলের সামনে কফি রেখে বলল, ওর একটু রেস্ট নেওয়া দরকার, ছোট, এই 5টা বছর তো কম দৌড়তে হয়নি, আর এখন তো যাক, সেই সব আমার ছেলের যতদিন ইচ্ছে নিজের মতো থাকুক। অভ্র মায়ের দিকে তাকিয়ে বলল, আজ আমি হসপিটাল জয়েন করছি আম্মু। সে কি সত্যি? হুম, আমাকে আজ বলতে হলো। মন খারাপ করো না, আমিও রাতেই কথা বলেছি। কুলসুম বেগম বেশি কিছু বললেন না। সময় দেখে বললেন, কখন যাবি? 10টায়। তাহলে দুইজন একসাথেই চলে যাব। অভ্র কফিতে মুখ দিয়ে মোবাইলের দিকে তাকালো। বেলি রাগে ফুঁসতে ফুঁসতে এসে চিৎকার করে বলে উঠল, আম্মু, ওই হনুমানকে বলো আমার রুম থেকে সবকিছু নিয়ে যেতে। শার্লিন বেগম কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল, হনুমান কি বলিস মা? হনুমান কোথায় থেকে আসলো? আর তোর রুমেই কেন? কিছু একটা ভেবে শার্লিন বেগম বলে উঠল, ছেলে হনুমান নাকি মেয়ে? মায়ের এমন কথা বেলি আরো রেগে গেল। এমন একটা সময়ও মা এমনভাবে প্রশ্ন করছে। এই বাড়িতে তো একটাই হনুমান আছে, তারপরও তুমি আমাকে কিভাবে জিজ্ঞেস করছো? শায়লা সিদ্দিকী রান্নাঘর থেকে বের হয়ে বললেন, কি হয়েছে বেলি? আয়ান আবার কি করেছে? দেখো না মেঝো মা, আমি রুমে ঢুকে দেখি বিছানার উপর বিড়াল। তুমি তো জানো আমি বিড়াল কত ভয় পাই, তার উপর সাথে কি ছিল জানো? কি? সাথে একটা তেলাপোকা। বিড়ালটা তেলাপোকা খাচ্ছে, তাও আমার বালিশের উপর। বেলি রাগে দুঃখে কান্না করে দিল। শায়লা সিদ্দিকী জানেন এটা আয়ানের কাজ, নিশ্চয়ই আয়ান ইচ্ছে করেই এমনটা করেছে। এই বাড়িতে কেউ তেমন বিড়াল পছন্দ করে না, একমাত্র আয়ান ছাড়া। আয়ানের বিড়াল সারাদিন ওর রুমে বন্দি থাকে। মাঝে মাঝে বিড়াল পাওয়া যায় বেলির ঘরে, হয়তো ইঁদুর নিয়ে, না হয় টিকটিকি তেলাপোকা সাথে। অবশ্য বেলিকে জ্বালানোর জন্যই আয়ান এমনটা করে। আয়ান কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে নামছে, সাথে নিজেও সুর মেলাচ্ছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? বেলি একটা আপেল নিয়ে সেটা ওর দিকে ছুঁড়ে মেরে বলল, তোর বেলাকে আজ আমি শোনাচ্ছি, বেয়াদব হনুমান, তুই চাকরি কেন? নোবেল পেলেও বেলা তোকে বিয়ে করবে না। আপেল আয়ানের হাতে। আয়ান মুচকি হেসে আপেলে কামড় বসিয়ে বেলির দিকে তাকিয়ে আবার বলল, চাকরিটা আমি পেয়ে গেছি বেলি, শুনছো? বেলির রাগ আরো বাড়ল। আয়ান অভ্র পাশে বসে আপেলে আরেক কামড় বসিয়ে বলল, তোর এমন পুচকি পুচকি হাতের আপেলে আমার মতো বীরপুরুষের কিছু হবে না। এমন হাতে তুড়ি মেরে দেখিয়ে বলল, এভাবে শেষ করে নিব। আর ছোট মা, আপনি তো একটু ওকে আদব জ্ঞান শিখান। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও এখনো শিখেনি। শার্লিন বেগমের মনে হলো এটা খুব পুরনো কথা। আয়ান সব সময় এই একই কথা বলে থাকে। তোর থেকে আমার মায়ের জানতে হবে আমার আদব জ্ঞান আছে কিনা। আমি তোকে কোলে নিয়ে হেঁটেছি, এবার বুঝতে পারছিস আমার বয়স কত? বেলি তাচ্ছিল্যের সুরে বলে উঠল, বুড়ো দামড়া একটা। এই তুই আমাকে বুড়ো কেন বললি? অভ্র ওদের এইসব ছোট বাচ্চাদের মতো ঝগড়া দেখে বিরক্ত হয়ে বলল, এখনো এভাবে ঝগড়া করার তোমাদের বয়স আছে? আয়ান বেলি দুইজন চুপ হয়ে গেল। বেলি আবার অভ্র কাছে বলতে শুরু করলো, আমি কিছু করিনি তো আয়ান নিজেই। আয়ান তোমার ছোট নাকি বড়? বেলি এবার ভীষণ লজ্জা পেল। আল্লাহ, মাটি ফাঁক হোক, আমি লুকিয়ে পড়ি। ভাই থুক্কো, ক্রাশের সামনে কোন ঝগড়া করতে গেলাম? অভ্র কিছু না বলে উঠে গেল। ওদের কারো মুখে কোনো কথা নেই। শার্লিন বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, আরো বলো। একদম বেশ হয়েছে, তোমার জন্য অভ্র মতো একজন প্রয়োজন। মায়ের মুখে এমন কথা শুনে বেলির সকল মন খারাপ নিমিষেই দূর হয়ে গেল। খুশিতে লাফিয়ে বলতে ইচ্ছে করলো, অভ্র কপি আমার প্রয়োজন নেই আম্মু, অভ্রকেই প্রয়োজন। কিন্তু লাজলজ্জার মাথা খেয়ে বেলির আর বলা হলো না। কুলসুম বেগম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে জবার রুমের সামনে দাঁড়ালেন। লতিকাকে ইশারা করতেই বাহির থেকে দরজার তালা খুলে দেওয়া হলো। কুলসুম বেগম রুমের ভেতর প্রবেশ না করেই ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ পেলেন। উনার ইচ্ছে হলো ভেতরে দেখার কিসের এত সুন্দর ঘ্রাণ।
এই রুম থেকে তো বিশ্রী গন্ধ আসার কথা। আজ 1 মাস এই রুম সব সময় বন্ধ থাকে। বন্ধ ঘর থেকে এমনিতেও একটা বাজে গন্ধ আসে, অথচ রুমের দরজা খুলতেই মনে হলো এমন মিষ্টি ঘ্রাণ কুলসুম বেগম আর কোনো দিন কোথাও শুনেননি। হাজার স্প্রেকে ফুলের ঘ্রাণকে হার মানায় এই ঘ্রাণ। কুলসুম বেগম নিজেকে কঠিন থেকে কঠিন রাখার চেষ্টা করে বিষয়টা কাউকে বুঝতে দিলেন না। জবাকে বললেন বের হয়ে আসতে। জবা বের হয়ে আসলো। সাদা শাড়ি, 1 ফোঁটা ময়লার দাগ নেই, নেই কালচে রং। মনে হচ্ছে এই বুঝি ভাঁজ থেকে খুলে পড়েছে। মুখে নেই কোনো সাজসজ্জা গয়না, অথচ এই সাদা শাড়িতে কি স্নিগ্ধ লাগছে এই মেয়েকে। কুলসুম বেগম জবার মুখের দিকে 1 মিনিট তাকিয়ে রইলেন, কিছু কি বুঝার চেষ্টা করলেন। নাকি পড়ার? অথচ এই মেয়েকে পড়া বুঝা তো এত সহজ নয়। নেই চোখে ক্লান্তি, নেই ঠোঁটে হাসি, নেই মুখে দুঃখের আভাস। এ কেমন মেয়ে? কুলসুম বেগম বেশি কিছু ভাবতে চাইলেন না, কঠিন কণ্ঠে বলে উঠলেন, অনেক তো বসে বসে খাওয়া হলো, আজ থেকে রান্নাঘরের সব দায়িত্ব তোমার। রান্নাঘরে কেউ প্রবেশ করবে না, আমার আদেশ। সব রান্না কাজ তুমি নিজ হাতে করবে, কোনো কিছু যেন ভুল না হয়। একটা কিছু ভুল হলে তার শাস্তি দ্বিগুণ করা হবে। জবা শান্ত চোখে তাকিয়ে রইল কুলসুম বেগমের দিকে। কুলসুম বেগম চলে যেতেই আয়ান জবার সামনে এসে বলল, অনেক দিন পর দেখা হলো, 1 সপ্তাহ হবে। জবা কিছু বলল না। আপনি এভাবে তাকিয়ে কেন আছেন? বড় আম্মু কিছু বলেছে? ওই দিন কিন্তু আমি উড় পাইনি। ওই দিন আয়ান প্রশ্ন করেছিল, আপনি রাজি? এর বিপরীতে জবা বলেছিল, আপনার বিড়ালটা সুন্দর তবে ভয়ঙ্কর। আয়ান অবাক হয়ে পেছনে ফিরে দেখল ওর বিড়াল জবার রুমে চলে এসেছে। আয়ান বিড়ালকে আদরকে হানি বলে ডাকে। আপনি আমার বিড়ালকে চিনেন? জবা বিড়ালটার দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়ির প্রতিটা জিনিস সম্পর্কে জানি। আয়ান আর কিছু বলার আগেই লতিকা চলে এসেছিল। আয়ানের ইচ্ছে থাকলেও লতিকার এমন শিকারী চাহনি দেখে কথা না বাড়িয়ে চলে এসেছিল। তারপর অবশ্য আয়ান কম বাহানা খুঁজেনি জবার সাথে কথা বলার জন্য। লতিকা নিশ্চয়ই গিয়ে কুলসুমকে বলেছিল, কুলসুম তালা ঝুলিয়ে দিল দরজায়, আর সুযোগ হয়নি কথা বলার। আয়ান ভাবনা থেকে বের হয়ে জবাকে বলল, আপনি এমন রোবটের মতো সব সময় থাকেন কেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি বাহিরে কোথাও বসে বলা হয় ভালো হবে। জবা আয়ানের কথার পিঠে বলে উঠল, আমার বাহিরে বের হওয়া নিষেধ। আমার সাথে বের হবেন, আপনি আমার হবু স্ত্রী, সেটা সবাই জানে। জবা মনে মনে হেসে উঠল। মুখ সেই আগের মতো রেখেই বলল, আচ্ছা। আয়ান খুশি হয়ে মাথা চুলকে বলল, তাহলে আজ আপনার ইচ্ছে। জবা খুব ভালো করেই জানে আয়ান হাজার চাইলেও জবার বের হওয়া সম্ভব নয়। আয়ান নিজেই অফিসের উদ্দেশ্যে বের হতে নিয়ে বলল, বড় আম্মু কি বলেছে? জবা সোজাসাপটা উত্তর দিল, রান্নাঘরের দায়িত্ব। আয়ান বুঝতে পারল না। আয়ান চলে গেল। জবা নিজের রুমের দিকে গেল। দুপুরের রান্না নিশ্চয়ই সে করতে হবে। এই বাড়িতে এসেছে আজ 2 মাস হলেও রান্নাঘরে কখনো প্রবেশ করা হয়নি। জবা রুমে প্রবেশ করে দরজা বন্ধ করার সময় চোখ গেল সিঁড়ির দিকে। 1 মিনিটের জন্য মনে হলো ও চোখে ভুল দেখছে। চোখ কচলে আবার তাকালো। অভ্র হসপিটালের জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ির শেষ মাথায় এসে এই নিষিদ্ধ ঘরের দিকে তাকালো, চোখে চোখ পড়তেই শ্বাস আটকে আসলো জবার, ঠাসঠাস করে চোখের সামনে দরজা বন্ধ করে দিল। রান্নাঘরের এপাশ ওপাশ ভালো করে দেখে নিল জবা। সবকিছু খুব সুন্দর করে গুছানো, এত সুন্দর গুছানোর আড়ালে কিছু একটা চোখে পড়ল জবার। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে কাজে মন দিল। ক্যামেরার আড়ালে এই হাসি চোখে পড়ল না কুলসুম বেগমের। উনি ল্যাপটপে তাকিয়ে আছেন জবার দিকে। রান্নাঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গিয়েছিলেন দেখতে কে জবাকে হেল্প করছে। এই মেয়ে আসার পর থেকে এক এক করে এই বাড়ির সবকিছু শেষ হয়ে যাচ্ছে, মানুষ থেকে শুরু করে সম্পর্ক। অথচ এর দিকে তাকালে মনে হয় স্বর্গের পরী নেমে এসেছে। কে এই মেয়ে? জবা লতিকাকে জিজ্ঞেস করে নিল কি রান্না করতে হবে। লতিকা সব বিদেশি রান্নার নাম নিল, সব কুলসুম বেগমের শিখিয়ে দেওয়া। জবা গ্রামের মেয়ে, এই সব রান্নার নাম তো মনে হয় এই জীবনে শুনেনি, আর রান্না করা তো দূরেই কথা। আজ এই একটা বাহানায় কুলসুম বেগম জবাকে বাড়ি থেকে বের করে দিবেন, শায়লা কিছু বলার সুযোগ পাবে না।
হঠাৎ মনে হলো না বের করবে না। লতিকার একটা দেবর ছিল যে সারাদিন চুরি করে, রাত হলে মদ খেয়ে নেশা করে পড়ে থাকে। ওর সাথে বিয়ে দিয়ে দিবে, এটাই সবচেয়ে ভালো শাস্তি হবে। কুলসুম বেগমের মস্তিষ্ক বলে উঠল, চৌধুরী বাড়ির বড় বউ কিনা একজন নেশাখোরকে বিয়ে করবে? এত অধপতন কিভাবে হলো এই বাড়ির? লোক জানলে কি হবে? মিডিয়া হতে শুরু করে সব তখন এক নিউজ নিয়ে মেতে উঠবে, সুযোগ পাবে শত্রুপক্ষে। অনেক কিছু ভাবা উচিত। কুলসুম বেগম মস্তিষ্কের কথা শুনল, বাদ দিল লতিকার দেবরের কথা। আবার মনে হলো, শায়লা যদি সত্যি ওকে ছেলের বউ করে রেখে দেয়? আমার ছেলেকে যে খুন করেছে তাকে আমি কিভাবে চোখের সামনে সহ্য করব? ওর জন্য আজ আমার ছেলে আমার কাছে নেই। ওর ভুলাবালা চেহারার আড়ালে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর সেটা কি? ওর চেহারায় আমি কারো প্রতিচ্ছবি দেখি। কুলসুম বেগম চোখ বন্ধ করতেই চোখের সামনে কারো তীরের মতো ধারালো চোখ, বারবার ঠোঁটের কোণে বিজয়ী হাসি, কথার ছুরি হাঁটা চলা চোখের সামনে ভেসে উঠল। কুলসুম বেগমের চোখ থেকে নিজের অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বুকের ভেতর জ্বালা পোড়া করছে। এক গ্লাস পানি খেয়ে ল্যাপটপ বন্ধ করে চেয়ারে বসে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে রাখল। স্পষ্টভাবে বলে উঠল, মায়া। জবা রান্নাঘরে এসেই সতর্ক চোখে চারপাশ তাকিয়েছিল, সাথে সাথে ছোট ক্যামেরা চোখে পড়েছে। কুলসুম বেগম যে এতটা বোকা এটা ভাবতেই হাসি পেল জবার। জবা নিজের হাতের মোবাইল ঘড়ির সাহায্যে কাউকে কল দিল। খুব সাবধানে সবকিছু রান্না শেষ করল। রান্না শেষ করে হাতের দিকে তাকালো, হাত অনেক জায়গা কেটে গেছে। শাড়ির দিকে তাকালো, সাদা শাড়ি, অথচ এক ফোঁটা ময়লার ছিটে ফোঁটাও নেই। এত রান্না সে এক হাতে করেছে, কেউ দেখলে কখনো বিশ্বাস করবে না। দুপুরে লতিকা সবার জন্য খাবার টেবিলে সাজালো। শায়লা সিদ্দিকী কোথাও গিয়েছিলেন, দুপুরে এসে টেবিল টেনে সবাইকে ডাকলেন। শায়লা সিদ্দিকীর শাশুড়ির জন্য খাবার উপরে পাঠিয়ে দিলেন। বয়স হয়ে এসেছে, সারাদিন নিজের রুমে নামাজ কালাম করেন, সাথে যত আমল করা যায় করার চেষ্টা করেন। দিন দুনিয়ার কোনো খবর তেমন তিনি রাখেন না। শার্লিন বিনুনি ঘুরাতে ঘুরাতে সবকিছু ভালো করে দেখে বলল, বড় ভাবি নিশ্চয়ই আজকে আসবেন, সবকিছু ঠিকঠাক তো? শায়লা সিদ্দিকী সবকিছুর দিকে তাকিয়ে বলল, সবকিছু ঠিকঠাক। এত আয়োজন, কেউ কি আসবে ভাবির সাথে? শার্লিন ফিসফিস করে বলে উঠল, আজ রান্না কে করেছে জানো? শায়লা সিদ্দিকী কে? শার্লিন ইশারায় জবার রুম দেখিয়ে বলল, এই মেয়ে। প্রথমে কথাটা শায়লা সিদ্দিকীর বিশ্বাস হলো না। লতিকা পাশ থেকে বলে উঠল, হ মেঝো আপা, ছোট সাহেবা ঠিকই বলতেছে। শায়লা অবাক দৃষ্টিতে খাবারের আইটেমগুলোর দিকে তাকালো। খাবারের টেবিলে সবাই বসে আছে। বেলি কলেজ থেকে এসেই বলছে ভীষণ খিদে পেয়েছে আম্মু। বেলি আয়ান পাশাপাশি বসে আছে অভ্র হসপিটালে। শার্লিন মেয়েকে খাইয়ে দিচ্ছে। খাবারে কোনো ভুল খুঁজে পেল না কুলসুম বেগম। খাবার মুখে দিয়ে কিছু সময় চুপ করে রইলেন, একবার আর চোখে তাকালেন শায়লা সিদ্দিকীর দিকে। শায়লা সিদ্দিকী স্বামীর জন্য খাবার টিফিন করে দিচ্ছেন, কাজের ব্যস্ততার জন্য বাড়িতে আসতে পারেননি। আয়ান খাবার মুখে দিয়ে বলল, যাক, লাস্ট পর্যন্ত এই বাড়ির খাবারের স্বাদ ফিরে আসলো। এই কয়েকদিন তো আমার খাবারের রুচিই চলে গিয়েছিল। লতিকা মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, আয়ান বাবাজি, আজকার খানা তো আমগো বড় সারের বউ বানাইছে। আয়ান প্রথম লতিকার কথা বুঝল না, তবে জবার বলা সকালের কথা মনে হতেই বলল, রান্নাঘরের দায়িত্ব মানে জবা। লতিকা ৩২টা দাঁত বের করে বলল, হ ওই জবা না টবা ওই মাইয়ায়। বেলি বিরক্ত হয়ে বলল, লতিকা তুমি হয় সম্মান দিবে না হয় অসম্মান, তবে একবার বড় সারের বউ আরেকবার ওই মাইয়া বলে অপমান করো না। আমি তোমাকে সম্মান করি বলে বুঝিয়ে বললাম। শত হলেও সেই ছোট থেকে আমাদের লালন পালন করেছ। জবাও আমাদের মতো তোমার সন্তানের বয়সী, তার উপর তোমার সারের বউ ছিল। আসিফ ভাই তোমাকে অনেক হেল্প করত। লতিকা গালে হাত দিয়ে বলে উঠল, তবা তবা বেলি আম্মা, বড় সারের বউরে আমি অসম্মান করমু? এত বড় সাহস আমার সার নাই তো কি হইছে? আমার মেলা মায়া লাগে সারের বউয়ের লাইগা। এত সুন্দর একটা মাইয়ার দিকে তাকালেই মনটা ঠান্ডা হইয়া যায়। কথা বলতে বলতে লতিকা চোখ মুছল। লতিকা ভুলেই গেল সে কুলসুম বেগমের সামনে দাঁড়িয়ে আছে। কুলসুম বেগম রাগী চোখে লতিকার দিকে তাকিয়ে আছে। লতিকা ভয়ে ভয়ে মাথা নিচু করে রাখল। অভ্র এসেছে অনেক রাত করে। আজ প্রথম দিন, ওর উপর দিয়ে এত প্যারা গিয়েছে।
লতিকা দরজা খুলে দিল। অভ্র ক্লান্ত শরীরের হেলেদুলে নিজের রুমে যাওয়ার আগে সিঁড়ির পাশে নিষিদ্ধ ঘরটার দিকে তাকালো। রুমে এসে ফ্রেশ হয়ে নিল। কুলসুম বেগম ছেলের রুমে এসে রুমটা সুন্দর করে গুছিয়ে বসলেন। অভ্র মাকে দেখে হালকা হাসল। কুলসুম বেগম বসে কিছু সময় হসপিটালে কেমন কাটল প্রথম দিন শুনলেন। অভ্র মায়ের চোখে আজ সেই কঠিনত্ব দেখতে পেল না। মনে হলো এই মানুষটার চোখে মুখে মায়া ছাড়া আর কিছু নেই। অভ্র মায়ের পাশে বসে জিজ্ঞেস করল, ঠিক আছো আম্মু? কুলসুম বেগম হালকা হাসলেন। ছেলের হাতে হাত রেখে বলল, তোমার মা ভীষণ কঠিন মানুষ, তাই না? খুবই খারাপ। অভ্র, এমনটা কেন বলছো আম্মু? আমি তো তেমনই, তাই না অভ্র? তোমার বাবাও তো সেই জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আমার আসিফ তোমার ভাইও তো অভিমান করে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি আমার ছেলেকে শেষ একটু ছুঁয়েও দেখতে পারলাম না। এই হাতগুলো দিয়ে তাকে মানুষ করেছিলাম। ছোট ছোট হাত পা নাড়িয়ে সে কোলে উঠতে চাইতো, মা মা বলে গলায় জড়িয়ে ধরত। সেই ছেলেটা বড় হলো, আমার বাধ্য ছেলেটা কেমন অবাধ্য হয়ে গেল। তাও সে থেকে যেত, সে মাকে না বলে তো বের হতো না। সেই ছেলে মাকে ভুলে বউকে সেই জায়গা দিয়ে বসলো। আমি বুঝলাম আমার ছেলে আর আমার নেই, কাউকে বলতে পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না। তাও যদি সে থেকে যেত। ওই মেয়েটা আমার ছেলেকে জাদু করেছিল, তাই না অভ্র? চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে কুলসুম বেগমের। অভ্র সারাদিনে ভীষণ ক্লান্ত ছিল। মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি আজ মেডিসিন কেন খাওনি? মেডিসিন খেলে এইসব উল্টা পাল্টা চিন্তা মাথায় ঘুরত না। চলো মেডিসিন খেয়ে লক্ষ্মী মায়ের মতো ঘুমিয়ে পড়বে। কুলসুম বেগম চোখ মুছে বলল, আমি ঠিক আছি, তোর জন্য খাবার নিয়ে আসি। তুমি ঠিক আছো আমিও দেখতে পাচ্ছি, তবে এখন তোমার রেস্ট দরকার। কুলসুম বেগম কিছু কথা বলে নিজেই চলে গেলেন। অভ্র বিছানার শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল। মনে পড়ল সকালের সেই চাহনি মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া দৃশ্য। আয়ান আজ সেই দুপুরে চলে এসেছিল জবাকে নিয়ে বের হবে। প্রথম দেখায় সে জবার প্রেমে পড়েছে। 2 দিন আগে ভাবিকে মায়ের জায়গায় বসানো ছেলে আজ তাকেই বউ বানানোর জন্য ছটফট করছে। কি আজব, তাই না? আয়ান সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে জবার রুমের সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। যেন জবা অপেক্ষায় ছিল, সে জানতো আয়ান আসবে। আয়ান অপ্রস্তুত হয়ে পড়ল। জবার চুল বিনুনি করা, সাদা শাড়ি, মুখে কোনো সাজসজ্জা নেই, কি স্নিগ্ধ শান্ত একখানা মুখ, যার দিকে তাকালে 1000 বছর তাকিয়ে থাকা যায়, ক্লান্তি আসে না। আয়ান হ্যাঁ করে তাকিয়ে রইল। কি আজব, একজন পুলিশ অফিসার এভাবে থমকে যায়, কিছু বলতে গিয়ে গলায় আটকে যায়, ভয় হয়। এই শান্ত মুখটার দিকে তাকালে ভুলে যায় সে কি বলতে এসেছিল। জবার কঠিন মুখে হালকা হাসি ফুটল। এই প্রথম মনে হলো আয়ান কারো হাসি দেখেছে। বুকে হাত দিয়ে বুঝলো হার্টবিট বেড়ে গেছে, হার্ট অ্যাটাক করে বসবো না তো। আয়ান নিজেও বোকা বোকা হাসি দিয়ে একটা চকলেট জবার দিকে এগিয়ে দিল। আমাকে বাচ্চা মনে হয়? আয়ান বোকার মতো চকলেটের দিকে তাকিয়ে বলল, মেয়েরা তো সব সময় বাচ্চা থাকে, বাচ্চাদের চকলেট চিপস এটা সেটা খেতে চায়। বাহ, মেয়েদের বিষয় তো ভালোই জানেন। আয়ান চকলেটটা পকেটে ঢুকিয়ে নিল, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমি সত্যি মেয়েদের বিষয় তেমন জানি না। একমাত্র বেলির সাথেই একটু কথা ঝগড়া হয়, আর তেমন কোনো মেয়ের সম্পর্কে জানা নেই। জবা কিছু বলার আগেই আয়ান জবার চোখে চোখ রেখে বলে উঠল, তবে আপনাকে জানতে চাই। অভ্র রুম থেকে বের হয়েছিল ফ্রিজ থেকে পানি নিতে। নিচে এসে জবা আর আয়ানকে একসাথে দেখে জবার দিকে তাকিয়ে রইল। জবা অভ্রকে দেখেও তেমন কোনো রিয়াকশন দেখালো না। অচেনা কেউ, ভীষণ অচেনা, কখনো দেখা হয়নি, এমনভাবে তাকিয়ে চোখ সরিয়ে নিল আয়ানের দিকে তাকিয়ে বলল, আমার চকলেট। কি আজব, একটু আগে বাচ্চা নই বলা মেয়েটা এখন চকলেট খুঁজছে। একটা মানুষের রূপ কয়টা! এই জন্যই বুঝি বলা হয়, নারী তুমি বহুরূপী। আয়ান জলদি পকেট থেকে চকলেট বের করে জবার হাতে দিল। জবা আয়ানের সামনে চকলেট ছিঁড়ে মুখে দিল। অভ্র হাতের মুঠোয় শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে। বাড়িতে এসেছে অভ্র আজ 10 দিন, অথচ একবার এক মুহূর্তের জন্য জবার সাথে কথা হয়নি। বলা কি উচিত?
জবাকে দেখে তো মনে হয় জবা ওকে চিনে না। জবা কি ভুলে গেছে? মনে রাখারও তো কথা নয়। ওর রক্তজবার সাথে এই জবার তো কোনো মিল নেই। ওর রক্তজবার মুখের রক্তাক্ত হাসি কারো হৃদয় রক্তাক্ত করার ক্ষমতা রাখে। অভ্র আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান এত রাতে এখানে? আয়ান অভ্র থেকে 7 দিনের বড়, অথচ আয়ান মনে করে এটা 7 বছরের। আয়ান চোর ধরা পড়ার মতো অভ্র পাশে এসে দাঁড়ায়। জবা আস্তে করে অভ্র চোখের সামনে দরজা বন্ধ করে দিল। এই চোখেই বুঝি সবার সর্বনাশ লেখা। সেই ফজরের নামাজ পড়ে নাস্তা বানানো শুরু করেছে জবা একা হাতে, অথচ চোখে মুখে ক্লান্তি নেই, চোখে মুখে শুধু নীরবতা। শায়লা সিদ্দিকী কয়েকবার চেয়েছেন হেল্প করতে। কুলসুম বেগমের উপর ভীষণ রাগ হলেও কিছু বলতে পারছেন না। বেলি মায়ের দিকে তাকিয়ে রেগে বলে উঠল, আমার শাশুড়ি যদি এমন হতো এতদিনে একদম সোজা করে ছেড়ে দিতাম। অথচ মনে মনে বলে উঠল, একবার অভ্র সাথে আমার বিয়ে হোক, এই দজ্জাল শাশুড়িকে যদি আমি সোজা না করছি আমার নামও বেলি না। জবাকে দিয়ে করানো সবকিছুর শুধাসলে নিব। জবা নাস্তা বানানো শেষ করে রান্নাঘর থেকে বের হতেই মাথা ঘুরে পড়ে গেল। লতিকা তো চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকতে শুরু করল। ভয় পেয়ে গেল কুলসুম বেগম। উনি শুধু প্রতিশোধ নিতে চেয়েছে, কারো মৃত্যু নয়। আয়ানও নিজের রুম থেকে বের হয়ে আসলো। শায়লা সিদ্দিকী জবার চোখে মুখে পানি ছিটা দিলেন, কোনো লাভ হলো না। আয়ান কোলে নিতে চাইলে কোথায় থেকে এসে অভ্র জবাকে কোলে নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্য। পুরোটা সময় সবাই তাকিয়ে রইল, কেউ কিছু বলার সুযোগও পেল না। কুলসুম বেগম থমথমে মুখে বসে রইলেন সোফায়। জবাকে নিয়ে ফিরল অভ্র, সাথে বেলি আয়ানও আছে। শায়লা সিদ্দিকী জবাকে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন আছো? জবা কোনো উত্তর দিল না, সোজা নিজের রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাগে জ্বলে উঠল শার্লিন বেগম। দেখলেন ভাবি মেয়ের তেজ কেমন, শুধু শুধু তো বড় ভাবি এরে সহ্য করতে পারে না। আহ ছোট, এখনো তোর ওর পিছে লেগে থাকতে হবে, হয়তো ভালো লাগছে না তাই চলে গেছে। শার্লিন মুখ ভেঙচি মেরে বলল, আহ যত আদর ভালোবাসা তোমার, একদিন নাই আদর ভালোবাসা তোমার কাল হয়ে দাঁড়ায়। অভ্র মায়ের সামনে একটা কাগজ রেখে বলল, পড়ে নাও। কুলসুম বেগম রেগেছিলেন। হসপিটাল নিতে হলে অন্য কেউ ছিল, তাও একবার কাগজের দিকে তাকিয়ে দ্রুত হাতে তুলে নিলে সেখানে স্পষ্ট জলজল করছে, জবা প্রেগন্যান্ট। কুলসুম বেগম মাথায় হাত দিয়ে অভ্র দিকে তাকিয়ে আবার বলে উঠলেন, অভ্র মেয়েটা প্রেগন্যান্ট। কুলসুম বেগমের দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। আর আয়ানের মনে হলো দুনিয়াটা ঘুরে গেছে। সদ্য প্রেমে এত বড় ছাখা। কুলসুম বেগম কঠিন চোখে তাকিয়ে রইল কাগজটার দিকে। কাল রাতে অভ্র সাথে লাস্ট কথাগুলো জবাকে নিয়েছিল। উনি বলেছিলেন লতিকার দেবরের সাথে জবার বিয়ে দিবেন, এই ঝামেলা আর কাঁধে রাখতে চান না। এর বিপরীতে অভ্র কিছুই বলেনি। অভ্র লতিকার দেবরের বিষয় সবকিছু জানত, তাও বলেছে তোমার ইচ্ছে আম্মু, তোমার উপর কারো কথা নেই, অথচ আজ শুনছে উনার নাতি নাতনি আসতে চলেছে। এত এত কঠিনোত্তরের সত্ত্বেও কুলসুম বেগমের মুখে হাসি ফুটে উঠল। আমার আসিফ বাবা হবে অভ্র। অভ্র কিছু না বলে মায়ের পাল্টে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। কঠিন মানুষটা এই একটা কথায় কেমন বরফের মতো গলে গেছে, চোখে মুখে আনন্দ জলজল করছে। মানুষ এমন কেন? এই যে ছেলের বউ মানতে রাজি নয়, অন্যের মেয়ের প্রতি এত নিষ্ঠুরতার আচরণ, অথচ নিজের বংশের প্রদীপ আসবে শুনতাই চোখে মুখে এত আনন্দ, তাকে মানতে রাজি নয়, অথচ তার ভেতরের মানুষটাকে আপন করে নিতে কোনো আপত্তি থাকে না। অভ্র এত কিছু ভাবতে ভাবতে তাচ্ছিল্যের হাসি দিয়ে আর একবার কাগজের দিকে তাকালো বন্ধ হয়ে থাকা নিষিদ্ধ দরজার দিকে। ফিসফিস করে বলে উঠল, সরি আম্মু, আজ এমনটা না করলে তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য নিজেই আফসোস করতে হতো। আমৃত্যু হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারতে না। আমি ছেলে হয়ে মায়ের এমন ভুল কিভাবে করতে দেই? চলবে।